সিগারেট পেপার সরবরাহের ক্ষেত্রে 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। এভাবে 2022 থেকে আড়াই বছরে প্রায় 83 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। যদিও অভিযোগ অস্বীকার করা হয় শুনানিতে। পরে এনবিআরের অধিকতর মতামত চায় ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট, তবে 1.5 বছরেও মেলেনি উত্তর। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। তামাক পণ্য প্রস্তুত শিল্পের জন্য টিপিং পেপার আমদানি করে তা প্রিন্টিং ও স্লিটিং করে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে বিক্রি করে অর্কিড প্রিন্টার্স লিমিটেড। সেই পেপার আমদানির ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে আরও 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে দেয়া 83 কোটি টাকার শুল্ককর ফাঁকির অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। বলা হয় 2022 থেকে পরের আড়াই বছরে সম্পূরক শুল্ক বাবদ প্রায় 72.5 কোটি টাকা এবং মূসক বাবদ আরও প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় ওই প্রতিষ্ঠান। পরে টিপিং পেপার ও সিগারেট পেপার এক নয় এমন দাবি করে নোটিশের জবাব দেয় অর্কিড প্রিন্টার্স। একই সাথে অস্বীকার করে রাজস্ব ফাঁকির অভিযোগও। যদিও আইন অনুযায়ী রাজস্ব ফাঁকি হয়েছে বলে মনে করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। তারপরও অধিকতর মতামতের জন্য এনবিআরকে চিঠি দেন দপ্তরটির তখনকার কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তবে প্রায় 1.5 বছরেও মেলেনি উত্তর, ফলে আটকে আছে মামলার কার্যক্রম। মতামতটা প্রয়োজনপূর্ণ কারণ হচ্ছে যখন আমদানিকারক একটা বিষয়কে নিয়ে তর্কিত করেন তখন সেই বিষয়টার এসআরও আমাকে নির্ভুল কিনা ন্যায় বিচারের স্বার্থে যারা এসআরওটা করেছে তাদের কাছ থেকে একটা মতামত পাওয়ার বাধ্যবাধকতা থাকে। ফিল্ড অফিসের মতামত অনুযায়ী আমরা ধরে নিয়েছি যে এটার ক্ষেত্রে এসডি আরোপযোগ্য। তারপরে বোর্ডের যদি ভিন্ন কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর জন্য, আদারওয়াইজ আমরা মামলা দিয়ে প্রসিড করব। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হননি এনবিআরের কোনো কর্মকর্তা। অবশ্য দেরিতে হলেও বিষয়টি পর্যালোচনায় আগামী মাসে এনবিআরের সেন্ট্রাল গোয়েন্দা সেল, মূসক, কাস্টমস গোয়েন্দা ও সংশ্লিষ্ট কমিশনারেটের সাথে একটি বৈঠকের আয়োজন করেছে এনবিআর। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন এরকম বিলম্ব হলে আটকে যায় সরকারের পাওনা রাজস্ব, তৈরি হয় দীর্ঘসূত্রিতা। কোনো একটা পর্যায়ে প্রক্রিয়ার ভিতরে গেলে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়া এবং সময় মতো পাওয়া, সেটা রিপোর্ট পেতে দেরি হয়, এই জায়গাগুলো কিন্তু একই সাথে ভ্যাট কমিশনার এবং একই সাথে যার বিরুদ্ধে তাকে কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে রাখেন। সুতরাং এর একটা আশু সমাধান দরকার এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া সৃষ্টি করা দরকার। পুরো প্রক্রিয়াটি যাতে ডিজিটালাইজড হয় এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 15 দিন বা 1 মাসের ভিতরে যদি কোনো রিপোর্ট না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে রাজস্ব উচ্চ পর্যায়ে রাজস্ব কর্মকর্তাদের এই বিষয়ে কোনো মন্তব্য নেই বা বক্তব্য নেই। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত মোটা অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। অর্থনীতির গতিপথ বদলে দিতে 11,500 কোটি টাকায় তৈরি হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল। কিন্তু কাঙ্ক্ষিত আয় না হওয়ায় যেখানে প্রতিনিয়তই গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি লোকসান। এছাড়া হাজার কোটি টাকা লোপাটে ভারী হয়েছে রাষ্ট্রের বোঝা। বিশেষজ্ঞদের মতে অনিয়ম অব্যবস্থাপনা থেকে বের হতে না পারলে সুফল মিলবে না আগামী 1 দশকেও। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন ও রাব্বি হাসান জয়। নদীর তলদেশে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহ নানা সম্ভাবনার গল্পে যা চট্টগ্রামের সাথে যুক্ত করেছে উদীয়মান শিল্পনগরী আনোয়ারাকে। কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী সার কারখানা আর চীনা শিল্পাঞ্চল সহ অর্থনীতির চাকাকে বেগবান করতে নেওয়া প্রকল্পই এখন গলার কাটা। উদ্বোধনের 3 বছরের মাথায় লোকসান ছাড়িয়েছে 450 কোটি। অভিযোগ আছে দেশের স্বার্থ হাসিল না হলেও রাজনৈতিক আর নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করেছে আওয়ামী সরকার ও আমলারা। আইএমএডির তথ্য বলছে এই প্রকল্পে প্রমাণিত লুটপাটের পরিমাণ 2,500 কোটি টাকা। পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টে অনেক ক্ষেত্রেই প্রপার রিটার্ন দেখা হয় না, এগুলো রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো করা হয়।
প্রকল্পের যে ঋণ সেইটার রিপেমেন্ট তো আরও দূরের কথা, এটার যে মেনটেনেন্স ব্যয় সেইটাই পুরোটা উঠে আসছে না। সেগুলোর চেয়েও বড় বিষয় হলো যে জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখছে একটা প্রকল্প, সেটা আগে দেখতে হবে। যে বাংলাদেশে সরকারি প্রকল্পগুলো আসলে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে করা হয় না এবং সেগুলোর খরচ বেড়ে যায় এবং সেটা আপনার ফাইন্যান্সিয়ালি ভায়াবল থাকে না, যার কারণেই এই অর্থনৈতিক চাপের একটা বড় ভূমিকা রেখেছে আসলে আমাদের যে ঋণের পরিস্থিতি, আমার যে সরকারি আয় ব্যয়ের যেই পরিস্থিতি, এইটার একটা বড় কারণ কিন্তু এইটা। কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় টানেলে বাড়ছে না যান চলাচল। বিশেষজ্ঞদের মতে অবস্থার উন্নতি না হলে আগামী 1 দশকেও বের হওয়া যাবে না এই লোকসান থেকে। এজন্য প্রয়োজন দুর্নীতির শাস্তি নিশ্চিতের পাশাপাশি লাভজনক পরিকল্পনা। ইকোনমিক করিডোরের ফিচার্সগুলোকে যদি আনা যায় তাহলে কিন্তু এই কর্ণফুলী টানেলের ওই পাশে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে নাই, সেটাকে কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করা যাবে। কিছু কিছু অংশের ব্যাপারে খুবই প্রশ্নবিদ্ধ অংশ আছে। একটা রিসোর্টের মতন করা হয়েছে ওই পারে, যেটা এই টানেল দিয়ে যারা যাবেন তারা থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। এইগুলো অপ্রয়োজনীয় অংশ। এটার থেকে আমার মনে হয় যে ওই জায়গাগুলোকে এখন কমার্শিয়ালি ব্যবহারের সুযোগ দিয়ে দেওয়া। এরই মধ্যে টোল কাঠামো পরিবর্তন করে যান চলাচল বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মন্ত্রণালয়। দৃশ্যমান উন্নয়ন হিসেবে অত্যন্ত আকর্ষণীয় এই কর্ণফুলী টানেল। দীর্ঘমেয়াদে এমন একটি যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনও আছে, কিন্তু মোটা বিনিয়োগে গড়ে তোলা এই প্রকল্পে প্রতি বছর বড় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। দেশের অর্থনীতির পক্ষে এই ভার বহন করা কঠিন। রাকিব হোসেন, ৭১, চট্টগ্রাম। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার বড় ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলোতে। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এর উপর নির্ভরশীল হলে হুমকিতে পড়বে দেশের বড় একটা জনগোষ্ঠীর কর্মসংস্থান। সানেমা আয়োজিত সভায় এমন মন্তব্য করেন আলোচকরা। বলেন, যুক্তরাষ্ট্র, চীনের মতো দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় বিলিয়ন ডলার বিনিয়োগের করে এর সুফল পাচ্ছে। এতে উৎপাদনশীল খাতে কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনাও স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ভারত, ভিয়েতনামের মতো দেশগুলো একই পথে হাঁটছে। ফলে দেশেও ভবিষ্যতে শিল্প খাতে এআই এর ব্যবহার বাড়বে বলে জানান বক্তারা। তৈরি পোশাক সহ অন্য খাতে কর্মী ছাঁটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াতে পারে। তাই এখন থেকেই সরকার ও উদ্যোক্তাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এবার $254 কোটি সম্পদ পাচারে জড়িত 42 ব্যক্তি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যা উদ্ধারে কাজ করবে 8 বিদেশি প্রতিষ্ঠান। পাচারের অর্থ ফেরানোর অগ্রগতি নিয়ে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। নির্দেশ দেন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার। মেজবা হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে ব্যাপক লুটপাটের শিকার দেশের ব্যাংক খাত। ঋণের নামে নেওয়া অর্থের বড় অংশই পাচার হয় বিভিন্ন দেশে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী আওয়ামী আমলে দেশ থেকে পাচার হয় $234 বিলিয়ন। যেসব অর্থ উদ্ধারে জোরালো পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, তারই ধারাবাহিকতায় এবার নতুন 42 প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যারা ঋণের নামে বিভিন্ন দেশে পাচার করে $254 কোটি সম্পদ। যে তালিকায় নাম রয়েছে SB এক্সিম গ্রুপ, AWR সহ অনেকে। এসব প্রতিষ্ঠানের টাকা ফেরতে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে এসব 8 প্রতিষ্ঠানকে। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, বা যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য এই ক্ষেত্রেও একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, মূলত লিগ্যাল ফার্মগুলো, যারা এই পাচারকৃত অর্থ স্ব দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন 38 বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, যেখানে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করতে নির্দেশ দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে না, যেসব ব্যাংক থেকে টাকাগুলো গেছে সেই সব ব্যাংকে টাকাটা ফেরত পাবে। তো সব ব্যাংকগুলো উচিত এটাকে আরও পুশ করা, এটাকে আরও এক্সপেরাইট করা
এবং যাদের যে সমস্ত ব্যাংকে ধরেন 100 টাকা আছে, কোনো ব্যাংকে 60 টাকা আছে, সেই ব্যাংকটা উইল বিকাম লিড ব্যাংক, আদার্স উইল বিকাম দ্য পার্টিসিপেটিং ব্যাংক। সবাই মিলে যাতে এটাকে আমরা পুশ করে এটাকে করি, যাতে করে আগামীতে কেউ যেন আবার মানে ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড করব। এর আগে শীর্ষ 11টি গ্রুপের ব্যাংক লুট, অর্থ পাচার, কর ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম জালিয়াতি খুঁজতে যৌথ তদন্ত দল গঠন করে অন্তর্বর্তী সরকার। জব্দ করা হয় হাসিনা পরিবার সহ আলোচিত 10 গ্রুপের দেশে ও বিদেশে থাকা মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। বন্ধের প্রক্রিয়ায় থাকা 5টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 4টির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। একই সঙ্গে শূন্য ঘোষণা করা হয়েছে 4 প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদ। আদালতে মামলা চলমান থাকায় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সে এখনই প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক বলছে, আদালতের আদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বন্ধের প্রক্রিয়ায় থাকা 4 প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, FAS ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার পৃথক আদেশে 4 প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আজ থেকে দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা। আভিভা ফাইন্যান্সে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আলাউদ্দিন হোসেন। ফার ইস্ট ফাইন্যান্সে সাদেকুর রহমান, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ইকবাল হোসেন, FAS ফাইন্যান্সে আবু সামা মোহাম্মদ আতাউর রহমান। প্রশাসকদের সহযোগিতার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আরও 2 জন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্টের 8 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 91 কোটি 50 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 43% বেশি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে 10 কোটি 80 লাখ ডলার, বিপরীতে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 68 কোটি 50 লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে 11 কোটি 90 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে 19 লাখ ডলার। বরাবরের মতো একক সর্বোচ্চ রেমিটেন্স 20 কোটি 52 লাখ ডলার এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর মাধ্যমে। এর আগে অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় আসে 285 কোটি 87 লাখ ডলার। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের গাফিলতিতে অস্তিত্ব সংকটে দেশের অন্যতম বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিল, যেখানে অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। এতে সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় মিলটিকে বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে আন্দোলনে নামেন শ্রমিকরা। দাবি করেন, সঠিকভাবে পরিচালনা করলেই ঘুরে দাঁড়াবে একসময়ের বিখ্যাত। 1962 সালে প্রায় 100 একর জায়গায় গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিল। উত্তরাঞ্চলের অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করা একসময়ের এই মিলটি এখন হয়ে উঠেছে গলার কাঁটা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের গাফিলতি এবং পরিকল্পনার অভাবে প্রতি বছরই বাড়ছে লোকসান, ভারী হচ্ছে ঋণের বোঝা। 55,072 মেট্রিক টন উৎপাদন সক্ষমতার সুগার মিলটিতে বছরে উৎপাদন হয় 20,000 টন চিনি, যেখানে কাজ করেন নিয়মিত অনিয়মিত মিলে প্রায় 1,000 কর্মকর্তা কর্মচারী, যাদের বেতন বাবদ বছরে খরচ হয় 27 কোটি টাকা। তথ্য বলছে, গেল 5 বছরে 100 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় 320 কোটি। ফলে প্রতি বছর গুনতে হয় বিপুল পরিমাণ লোকসান। এছাড়াও নানামুখী সংকটে ধুঁকতে থাকা মিলটিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। এতে কমছে উৎপাদন সক্ষমতা। ফলে শ্রমিক কর্মচারীদের বেতন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি নজরদারি করে, আমার মনে হয় এই প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থানে যাবে। এমন অবস্থায় মিলটি বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নিলে আন্দোলনে নামেন কর্মরত শ্রমিকরা। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে জায়গাগুলো আছে, এগুলা সুষ্ঠু ব্যবহার করলে এখান থেকে যে টাকা আসবে, এই টাকা দিয়ে আমার শ্রমিক বাঁচবে, আখ চাষি বাঁচবে, আমরাও বাঁচবো। সঠিক ব্যবস্থাপনার অভাব, নিয়ন্ত্রণের অভাব, আধুনিক প্রযুক্তির অভাব এবং কৃষি বান্ধব পরিবেশ তৈরির অভাব। কর্তৃপক্ষ বলছে, উৎপাদন বৃদ্ধি ও প্রশাসনিক শৃঙ্খল ফেরাতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, যা বাস্তবায়ন হলে আবারও ঘুরে দাঁড়াবে মিলটি। আখ চাষ বৃদ্ধি, গল্পে তো সরকার আখের মূল্য বৃদ্ধি করেছে, এখন আখ চাষিরা এগিয়ে আসলে এবং আমাদের সম্প্রসারণ থেকে যে কার্যক্রমগুলি, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। স্থানীয়রা বলছেন, বাস্তবসম্মত সংস্কার না হলে হারিয়ে যেতে পারে উত্তরাঞ্চলের এই ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। নুজহাত রাহনুমা, ৭১। মার্কিন সিনেটে পাশ হওয়া রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বিল নিয়ে চিন্তিত নয় ভারত।
মস্কো থেকে তেল কেনার শাস্তিস্বরূপ শুল্ক আরোপ হলেও তা বেশ ভালোভাবে সামাল দিতে সক্ষম নয়াদিল্লি, যেখানে বিশাল কৌশলগত মজুদ, বিকল্প উৎস ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থাকে সামনে আনছেন অর্থনীতিবিদরা। তাই শুল্কের চাপকে কূটনৈতিকভাবে মোকাবিলার পরামর্শ তাদের। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। রাশিয়াকে চাপে রাখতে মার্কিন সিনেটে পাশ হয় নিষেধাজ্ঞা সংক্রান্ত এক বিল, যার আওতায় দেশটি থেকে তেল কিনলে শাস্তিস্বরূপ বসতে পারে শতভাগ শুল্ক। জানিয়ে ভারতের চিন্তিত হওয়ার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। এর পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তারা, যেখানে প্রাধান্য পাচ্ছে আর্থিক ছাড়ে রুশ তেল কেনার বিষয়টি। তাদের মতে শুরুর দিকে রাশিয়া থেকে প্রতি ব্যারেল তেলে $15 থেকে $20 ছাড় পেত ভারত, কিন্তু বর্তমানে সেই ছাড় উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে মাত্র $2 থেকে $3। ফলে $150 বিলিয়ন তেল আমদানির তুলনায় বছরে সাশ্রয়ের পরিমাণ মাত্র $2 থেকে $3 বিলিয়ন, যা প্রায় $4.25 ট্রিলিয়ন অর্থনীতির বিচারে একদম নগণ্য। অন্যদিকে ভারতের জন্য আমদানি উৎসের চেয়েও বড় বিষয় বিশ্ববাজারে তেলের গড় দাম। ব্যারেল প্রতি $10 বাড়লে বার্ষিক খরচ বেড়ে যায় $15 বিলিয়ন, যার প্রভাব মোকাবিলায় বিশাল কৌশলগত মজুদের ভাণ্ডার গড়ে তুলেছে দেশটি। এছাড়া তেল বাণিজ্যে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র সহ 40টি দেশের সাথে সম্পর্ক জোরদার করছে নয়াদিল্লি, যাতে শক্তিশালী অবস্থানে রয়েছে তেল সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে ডলার নির্ভরতা কমাতে ও মার্কিন আর্থিক ব্যবস্থার চাপ সামলাতে বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা তৈরি করেছে ভারত। বিদেশি ব্যাংকগুলো যাতে ভারতীয় ব্যাংকে দেশটির মুদ্রার রুপিতে লেনদেন করতে পারে, সেজন্য ভস্ত্র অ্যাকাউন্ট চালু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ফলে এমন সব ব্যবস্থায় বিঘ্ন ঘটছে না জ্বালানি নিরাপত্তায়। তাই মার্কিন শুল্কের চাপ কূটনৈতিকভাবে সমাধানের আশা অর্থনীতিবিদদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১। অপচয় কমিয়ে সরকারের $110 বিলিয়ন সাশ্রয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির এমন দাবিকে অতিরঞ্জিত বলছে পর্যবেক্ষক সংস্থা GAO। এর আগে করদাতাদের বছরে $2 ট্রিলিয়ন সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে ডজের দায়িত্ব নেন ইলন মাস্ক। তবে লক্ষ্য পূরণ না করেই গেল বছর ইস্তফা দেন মার্কিন এই ধনকুবের। নুসরাত মমির প্রতিবেদন। করদাতাদের $110 বিলিয়ন সাশ্রয় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। নিজেদের ওয়েবসাইটে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র সরকারের অপচয় কমাতে খোলা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ। আর এ তথ্য যাচাই করে অতিরঞ্জিত বলছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস GAO। সংস্থাটি বলছে ডজের তথ্যের উল্লেখযোগ্য অংশের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। বড় ধরনের অসঙ্গতি রয়েছে ওয়াল অফ রিসিটসে। পূর্ব নির্ধারিত চুক্তি বাতিলকে নিজেদের সফলতা হিসেবে দেখিয়েছে তারা, অথচ বাতিল করা 264টি চুক্তির মধ্যে 108টি ডজ গঠনের আগেই প্রক্রিয়াকরণের মধ্যে ছিল। এছাড়া প্রতিরক্ষা বিভাগের $1.7 বিলিয়ন একটি আইটি চুক্তি বাতিলের দাবি করা হলেও বাস্তবে তা বাতিল হয়নি কিংবা কোনো অর্থ সাশ্রয় হয়নি। একই সময়ে 15,887টি অনুদান বাতিলের কথা জানায় ডজ। এর মধ্যে 13,553টির ক্ষেত্রে কোন পদ্ধতিতে সাশ্রয়ের হিসাব করা হয়েছে তার পর্যাপ্ত তথ্য পায়নি GAO। এ নিয়ে প্রশ্ন করলেও মুখ খোলেননি গভর্নমেন্ট এফিসিয়েন্সির কেউ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর কিছুদিন পর সরকারি অর্থের অপচয় রোধে চালু হয় ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ, যার নেতৃত্বে ছিলেন ইলন মাস্ক। প্রতিশ্রুতি দেন চাকরি ছাঁটাই ও সরকারি কর্মসূচি বন্ধের মাধ্যমে বছরের সাশ্রয় হবে $2 ট্রিলিয়ন। পরবর্তীতে ট্রাম্পের সাথে মনোমালিন্যের জেরে 2025 সালের মে মাসে পদত্যাগ করেন মাস্ক। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।